ম্যাডাম, চা। দাঁড়াও, তোর মন কোথায় থাকে? হ্যাঁ, কতবার বলেছি অতিথিদের ঘরের বাসনপত্রে খেতে দিবি না। মাথায় কি গোবর পড়া আছে? আরে ছাড় না ভাই, আরে সবাই তো এরকম ভুল করে। আরে ছাড় না, বাদ দে না। সরি ম্যাডাম। আজকালকার কাজের লোকগুলো নিজেদেরকে নিজে রানী ভাবে। আর এই ফুলমতি ঘরের কাজে একদম মন নেই, কিন্তু চুলে ফুল লাগাতে ভোলে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস আমার মুখ? যা রাজীবের ঘরে গিয়ে চা দিয়ে যা, ওর ফুটবল প্র্যাকটিসের জন্য লেট হয়ে যাচ্ছে। যা। ছোট সাহেব, ছোট সাহেব, চা এনেছিলাম আপনার জন্য। একা এসেছি, টেবিলে রাখা আছে। আরে ফুলমতি, কাজের সময় কি জানি কোথায় চলে যায়। ফুলমতি, বাবা এখনো তৈরি হসনি? তোর ফুটবল ক্লাসের টাইম হয়ে যাচ্ছে তো। রাজীব, মা, তুই এখনো তৈরি হসনি? এই তো তৈরি হচ্ছে। কলেজ, টিউশন, ফুটবল সব জায়গায় লেট তুই। মা, আমি 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাচ্ছি। ফুলমতি কোথায়? ফুলমতি, আমি কি জানি, ও তো শুধু চা দিতে এসেছিল, চা দিয়ে চলে গেছে। নিশ্চয়ই ওর ঘরে বসে আছে মোবাইল নিয়ে। ওকে না এক কাজের জন্য 10 বার ডাকতে হয়। আচ্ছা ঠিক আছে, যা তুই তৈরি হয়ে নে, যা। হ্যাঁ। চিয়ার্স। তুই কি জানিস ফুলমতি, এটা কতটা দামি জিনিস? এটাকে যদি বিক্রি করি না, তাহলে আমাদের 4 মাসের খরচ উঠে যাবে। তোর বড় সাহেব যদি জানতে পারে না, উনি চলে যাওয়ার পর তুই এসব করিস, তোকে চাকরি থেকে তাড়াবে। আমাকে কেউ এই কাজ থেকে বের করতে পারবে না। আমি না খুব তাড়াতাড়ি এই বাড়ির মালকিন হয়ে যাব। কিভাবে? সেটা এভাবে, এই যে ছোট সাহেব আছে না, ও আমাকে ভালোবাসে আর খুব তাড়াতাড়ি আমাকে বিয়েও করবে। আর তারপর এই বাড়ির চাকরানির থেকে মহারানী হয়ে যাব। শোন, তোর বিয়ে যদি রাজীবের সাথে হয়েও যায়, তবু এই বাড়ির মালিক তো সুমন ম্যাডামই থাকবে। এখন তোকে মেম সাহেব হিসেবে অর্ডার দিচ্ছে, তখন তোর শাশুড়ি হিসেবে অর্ডার দেবে। তোর জায়গায় আমি থাকলে সোজা তোর বড় সাহেবকে পটাতাম। কে বড় সাহেব? হ্যাঁ, যেখানে এই 90 ml এর পেক বানানো যায়, সেখানে 30 গুণ কাজে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। এখন আমার সাহেবের আসার সময় হয়ে গেছে। কিন্তু আমি যেটা বললাম সেটা নিয়ে একবার অন্তত ভেবে দেখ। হ্যাঁ ঠিক আছে, তুই যা।
তুই দেখতে পাচ্ছিস না সাহেব এখানে বসে আছে? যা গিয়ে অন্য জায়গায় গিয়ে পরিষ্কার কর যা। সরি ম্যাম। কি এমন হয়েছে? কাজ তো করছে, এত ছোট ব্যাপার নিয়ে ওকে বকছো? এত ছোট কথা না, কোনো কাজও ঠিক করে করে না। যা রাজীবের ঘরে গিয়ে পরিষ্কার করে আয় যা। যাচ্ছি ম্যাম। বাহ সাহেব, এই দেখো কি সুন্দর দেখাচ্ছে, ঠিক যেমন ওই কোনো গিফটের উপর রিবন লাগানো থাকে না, একদম ওরকম। হ্যাঁ, আর তুমি তো আমার গিফট। তাহলে এই গিফটকে আপনি আপনার সাথে কলেজে নিয়ে যাবেন, নিজের গার্লফ্রেন্ড বানিয়ে। হোয়াট? তুমি মানে আমার মানে রাজীবের গার্লফ্রেন্ড? হোয়াট আ জোক ম্যান। কি হলো সাহেব, আপনি এইভাবে হাসছেন কেন? আমি কি আপনার গার্লফ্রেন্ড নই? আপনিই তো বলেছিলেন যে আপনি সারা জীবন আমার সাথে থাকতে চান। আপনি আমাকে বিছানা সঙ্গী বানাতে পারেন, জীবনের নয়। এ, তুমি জানো তো যে তুমি কি কি ভুলভাল কথা বলছো? হ্যাঁ, তুমি নিজের অবস্থাটা দেখেছো একবার? দেখোনি? তুমি এই বাড়ির কাজের লোক আর আমি এই বাড়ির মালিক। তোমার কোনো যোগ্যতা নেই আমার সাথে চলাফেরা করার, বুঝলে? আর স্বপ্ন দেখছে একসাথে থাকার। তুমি তো জানোই, যদি আমি তোমায় কলেজের পার্টিতে নিয়ে যাই, আমার বন্ধুরা তোমায় দেখে হাসাহাসি করবে, যা তা বলবে। যাও গিয়ে নিজের কাজ করো। I say get out. Go. ফুলমতি, তুই এখনো পরিষ্কার করিস নি এখানে? এতক্ষণ ধরে কি করছিলি? যা অন্য ঘরগুলো গিয়ে পরিষ্কার কর। সরি ম্যাম। ও মা, আমি তো লেট হয়ে যাচ্ছি, আমাকে কলেজের ফাংশনে যেতে হবে। হ্যাঁ, শোন, কাল আমি আর রাজীব আমার বাপের বাড়ি যাচ্ছি। পরশু সকালে চলে আসবো, আর ঘরগুলো ভালো করে পরিষ্কার করে রাখবি। আর তোর সাহেবের টিফিন সময় মতো তৈরি করে দিবি, বুঝেছিস? তোমার কোনো যোগ্যতা নেই আমার সাথে চলাফেরা করার। তোর জায়গায় আমি থাকলে সোজা তোর বড় সাহেবকে পটাতাম। রাজীব, তুই যে আমাকে অপমান করলি তার বদলা আমি নেব। तेरे हुस्न की कशिश पे दिल फिदा हो गया। तेरे हुस्न की कशिश पे दिल फिदा हो गया। पहलू में तेरे তুমি কি গান করতে খুব ভালোবাসো? হ্যাঁ সাহেব, ওই একটু আধটু। খুব ভালো গান করো। থ্যাংক ইউ সাহেব।
কথা জিজ্ঞাসা করব? করো। এই সব ছবিগুলো আপনি তুলেছেন? সাহেব, ছবিগুলো খুব সুন্দর। মানে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে না সাহেব কি করে, আমি তো বলতাম উনি একজন বিজনেসম্যান, কিন্তু আপনি তো একজন শিল্পী সাহেব। জোয়ান বয়সে এসব টুকটাক করতাম। মোটেই না, আপনি এখনো জোয়ান। না মানে আমি বলছিলাম সাহেব, ছবিগুলো সত্যি খুব সুন্দর। আপনি যদি বিজনেসম্যান না হয়ে ফটোগ্রাফার হতেন, তাহলে তো আমি রোজ আপনাকে দিয়ে ছবি তোলাতাম। আমি যদি সত্যি ফটোগ্রাফার হতাম, তোমার তাহলে অনেকগুলো ছবি তুলতাম। সত্যি? সাহেব, তাহলে আমাকে দুটো ছবি তুলে দিন প্লিজ। দুটো, শুধু দুটো। ঠিক আছে। সত্যি? তাহলে আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি, ঠিক আছে? বিউটিফুল, তুমি ভীষণ সুন্দরী। আমার পা। কি হয়েছে ফুলমতি? আরে ব্যথা পেয়েছি। এদিকে, এদিকে বসো। কি হয়েছে ফুলমতি? আমার পা। কি, কোথায় ব্যথা করছে? একটু উপরে, এখানে? আর একটু উপরে। এখানে? ম্যাডাম আপনি? তুই আমাকে দেখে চমকে গেলি কেন? আমার বাড়িতে আমি আসবো না তো কে আসবে? না না, এই বাড়ি এত নোংরা কেন রে? আর তুই এত দামি প্লেট বার করে ব্রেকফাস্ট করছিস কেন? তুই জানিস এটার দাম কত? তোর 1 মাসের মাইনের থেকেও দামি প্লেট। সরি ম্যাডাম, তাড়াহুড়োর মধ্যে খেয়াল করিনি। তোর আবার তাড়াহুড়ো কিসের রে? দেখে তো মনে হচ্ছে না তুই কোনো কাজ আরম্ভ করেছিস বলে। আর তোর সাহেব কোথায়? সাহেব উনি তো অফিস চলে গেছেন। অফিস? কিন্তু ওনার গাড়ি তো বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই একজন এসেছিলেন, ওনার সাথে উনি চলে গেছেন। ও, এখন কথাবার্তা ছাড় আর তাড়াতাড়ি কাজগুলো শুরু কর। আর এই প্লেট নিয়ে গিয়ে রান্নাঘরে রাখ, আর যেন কখনো এরকম ভুল না হয়, বুঝলি তো? লিসেন, আমার রুমটাও একটু এসে পরিষ্কার করে দিও। হ্যাঁ
সম্পর্ক আসলে কি? একদিক থেকে একটা সূত্র যা বেঁধে রাখে, অন্যদিকে একটা দড়ি যা গলায় চেপে বসলে দম বন্ধ হয়ে আসে। নমস্কার, আমি গিরিশ জৈন। আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রাইম অ্যালার্টের এই নতুন এপিসোডে। ফুলমতি বাড়ির কাজের লোক ছিল, কিন্তু ওর স্বপ্ন ছিল একদিন আকাশ ছোঁয়ার। আর হয়তো এই কারণেই ও নিজের বর্তমান পরিস্থিতিকে পাল্টানোর জন্য এতটা মরিয়া হয়ে গেছিল যে যে কোনো রাস্তায় চলতে ও প্রস্তুত ছিল। ও একজন বাড়ির কাজের লোক থেকে সেই বাড়ির মালিক হওয়ার স্বপ্ন বপন করছিল, আর যা পূরণ করার জন্য ওর কাজ ও শুরু করে দিয়েছিল। এক এমন শুরু যার ফলে বহু মানুষের জীবন সম্পূর্ণ পাল্টে যেতে পারে। বাহ, ডালটা কি ভালো হয়েছে, সুপার। অনেক দিন পর এত ভালো ডাল খাচ্ছি। সত্যি ডালটা দারুণ রান্না করেছো বাবা। থ্যাংক ইউ সাহেব। ম্যাডাম, আপনিও ডাল নেবেন? না, আমার হয়ে গেছে। আমারও হয়ে গেছে। সাহেব, তাহলে এখন মিষ্টিটা নিয়ে আসি। মিষ্টিটা খাবার জন্য ঘরের ভেতরে আসছে। হ্যাঁ, মিষ্টিটা খাবার জন্য ঘরের ভেতরে আসছে। হ্যাঁ, ছোট সাহেব, আপনি? ওই আসলে আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম যে তোমার কাছে চলে আসি। এটা তো আপনি খুব ভালো করেছেন। আচ্ছা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো, নাকি এখনো রেগে আছো? না না ছোট সাহেব, আপনার উপরে কিসের রাগ? ঠিক তো? তাহলে একবার একবার এক সেকেন্ড। ওই আমি না আপনার জন্য শরবত বানিয়ে রেখেছি। ও নাইস। হ্যাঁ, আনি ওটা। হ্যাঁ, নিশ্চয়ই। নাইস। হ্যাঁ, খুব ভালো বানিয়েছো। একদম তোমার মতো। আমার আমার কি
একেবারে এরকম মনে হচ্ছে যে চাঁদ যেন মাটিতে নেমে এসেছে। তোমাকে ভীষণ সুন্দরী লাগছে ফুলমতি। ফুলমতি, আমি নিচে কি করছিলাম? রাত্রে ঘুমিয়ে পড়েছিলেন আপনি, আর ঘুমোতে ঘুমোতে পাশ ফিরতে গিয়ে নিচে পড়ে গেলেন। আচ্ছা, কতবার ডাকলাম তা উঠলেন না। জানেন কত একা ছিলাম সারা রাত। আমার কিছু মনে পড়ছে না কেন, মনে হচ্ছে যেন মাথাটা খুব ব্যথা করছে। সকাল হয়ে গেছে নাকি? না, এখনো একটু বাকি আছে। মা উঠে পড়ার আগে আমাকে এখান থেকে বেরোতে হবে। আরে আপনার ফোনটা তো নিয়ে যান। হ্যাঁ, থ্যাংক ইউ। বড় সাহেব, এই আপনি কি করছেন? ম্যাডাম যদি আমাদের এই অবস্থা দেখে ফেলে? দেখে ফেলবে। আমি সবাইকে সত্যি কথাটা বলে দেব। আচ্ছা, আর সত্যিটা কি? সেটা হলো তোমার চুলের এই ফুলগুলোতে আমি মন দিয়ে ফেলেছি। সত্যি? ফুলমতি, এটা ঠিক যে তুমি এই বাড়ির কাজের মেয়ে, কিন্তু আমার হৃদয়ে তো তুমি রানী। জগদীশ, কি হচ্ছে এসব? ও শোনো, ও ম্যাডাম, চুপ! আমি আমার বরের সাথে কথা বলছি না, তুই মাঝখানে কথা বলার কে? চল বেরো এখান থেকে। সুমান, ও কোথাও যাবে না, ওর হাত ছাড়ো। তুমি এক কাজের লোকের জন্য আমাকে বোকা বানাচ্ছ, নিজের বউকে? কবে থেকে চলছে এসব? তোমার এত নোংরা চরিত্র, শেষে কাজের লোকের সাথে। শোনো, সরি। কি সরি বাবা? এইসব নোংরামো করার আগে একবারও মায়ের কথাটা ভাবলেন না তুমি? চুপ! ব্যাস, আর একটাও কথা নয়। রয়েছে আমার আর ফুলমতির মধ্যে সম্পর্ক, আর এটা আমার বাড়ি। এই বাড়িতে আমি যেমন চাইবো সেভাবে থাকবো। তোমাদের দুজনে যদি আমার ক্যারেক্টারের উপর কোনো আপত্তি থাকে, তাহলে এক্ষুনি এই বাড়ি ছেড়ে তোমরা চলে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কি? সুমন, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আজ আমার ভীষণ ইম্পর্টেন্ট মিটিং আছে। সারা দিন বসে বসে তোমাদের ফালতু কথা শুনতে পারবো না, বুঝেছো? এই যে, কি নাটক চালু করেছিস তুই? জিজ্ঞেস করছিস যে কি নাটক করছিস তুই? রাজীব, হাত ছাড়ো, লাগছে আমার। লাগুক গে। প্রথমে তুই আমার সাথে ফুষ্টি নষ্টি করলি, আর এখন বাবার সাথে। হ্যাঁ হ্যাঁ, তো তুমি বলেছিলে না যোগ্যতা নেই আমার কোনো? চাকরা নিয়ে এই বাড়ির আমি। আমার যোগ্যতা বানানোর রাস্তা খুঁজে নিয়েছি আমি, বুঝেছিস? এখন আর আমি তোর বউ না, এখন আমি তোর সৎ মা। এই, মুখ সামলে কথা বল আমার সাথে। মুখ সামলে তুই কথা বল তোর হবু সৎ মায়ের সঙ্গে, না হলে তোর এই ফুটানি করার যে টাকা তুই পাস না, ওটাও বন্ধ করিয়ে দেবো বড় সাহেবকে বলে, বুঝেছিস? দেখুন মালহোত্রা বাবু, আপনার পেমেন্ট আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এবারে একটু দেরি হচ্ছে, কিন্তু প্রতিবার তো আগে আপনি ঠিক সময়ই টাকা পেয়েছেন। মালহোত্রা বাবু, এটা বিজনেস, এতে তো ওঠা পড়া থাকবেই। ঠিক আছে মালহোত্রা বাবু,
আপনি যখন আইনের হুমকি দিচ্ছেন তাহলে আপনার সাথে কোর্টেই দেখা হবে। বড় সাহেব, আপনি কেন এত টেনশন করছেন? বিজনেসে তো এরকম হতেই পারে, তাই না? আপনি একটা কাজ করুন, আমি না আপনাকে একটা ভালো হেড ম্যাসাজ দিচ্ছি। আসুন না, এখানে বসুন। ভালো লাগছে সাহেব? ভীষণ সুন্দর। আপনি না কাজের ভীষণ টেনশন নেন। হ্যাঁ ফুলমতি, কি করব, কাজকর্মের জায়গায় তো টেনশন থাকবেই, তার উপরে এই সুমন আর রাজীবের টেনশনও যোগ হলো। এরা এখন আবার নতুন নাটক শুরু করেছে। আচ্ছা, আমি চলে যাবার পর ওরা তোমাকে অনেক কথা শুনিয়েছে, তাই না? আরে সাহেব, আপনি আমার জন্য এত ভাববেন না, আমি আমার খেয়াল ঠিক রাখবো। কিছুটা আরাম হলো সাহেব? অনেক ফুলমতি, তোমার হাতে তো জাদু আছে, জাদু। টেনশন সব গায়েব হয়ে গেছে। এইসব শোন, এটা না আমার ঘর, তুই বেরিয়ে যা এখান থেকে, বুঝলি? এই নাটকটা না তুই অন্য কোথাও গিয়ে করবি, চল। সুমন, হাত ছাড়ো ওর, হাত ছাড়ো। তুমি একবারে একটা কথা বুঝতে পারো না? ওর সম্পর্কে আমি বলেছি না তোমায়, ও কোথাও যাবে না। আর শোনো, আজ থেকে ও এই ঘরেই থাকবে, আর তুমি ওর ঘরে থাকবে। আউট! আমি বলছি বেরিয়ে যাও এখান থেকে। ফুলমতি, ওকে বের করে দাও এখান থেকে। মাথা চিবিয়ে খেতে এসে গেল। আউট! চলো। না, এটা আমার ঘর, শোনো, এটা আমার ঘর। মা কেঁদো না, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও চলে যাব। রোজ রোজ বাবার এত অপমান সহ্য করার থেকে কোথাও চলে যাওয়া ভালো। না, আমরা এরকম কিচ্ছু করব না। এখন তো এই কথাগুলো ঘরের চার দেওয়ালের মধ্যেই আছে, আর কাল বাইরের লোক জানতে পারলে কি অবস্থা হবে বলতো? আর তাছাড়া আমরা কোথায় যাব? এটা আমাদের বাড়ি, আর আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, তুই ধৈর্য ধর। সোনিয়া, জ্যোতি, তোরা দুজনে হঠাৎ বলিস না কেন? যদি বলে দিতাম তাহলে সারপ্রাইজ কি করে হতো? আয় ভেতরে আয়। এই সপ্তাহে আমাদের বাড়িতে না একটা পার্টি রেখেছি, তোকে আর জামাইবাবুকে আসতে হবে। আমি চেষ্টা করব, কিন্তু জগদীশ ও তো কাজে খুব ব্যস্ত থাকে। কোনো ব্যাপার না, আমি চলে আসবো। সুমন, এটা তো চাকরানিটা না? চাকরানি ছিলাম, এখন আমি বড় সাহেবের গার্লফ্রেন্ড। ঠিক বলেছি না আমি ম্যাডাম? সরি, সুমন। সুমন, কি করছো তুমি? এখনো তোমার বন্ধুদের তুমি চা জল খাবার দিলে না? হ্যাঁ, এখন যাও গিয়ে ওই দামি কাপের চায়ের সেটগুলো আছে ওতে চা নিয়ে এসো, আর আমার জন্য এক কাপ নিয়ে এসো প্লিজ। সুমন, এসব কি রে? ফুলমতি, তুই যা না প্লিজ। আরে সুমন, এখন তুমি সত্যিটা বলতে ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা বড় সাহেবের ঘরে গিয়ে দেখতে পারেন, ওখানে আমার জিনিস রাখা আছে আর ম্যাডামের জিনিসপত্র আমার ঘরে। এখন আর কেঁদে কি লাভ? যাও গিয়ে সবার জন্য চা নিয়ে এসো, আর হ্যাঁ, ওই দামি কাপের সেটগুলোতে, বুঝেছো? ব্যাস
তোর এত সাহস, তুই আমার মায়ের অপমান করবি? যদি সত্যিটা শুনতে তোমার এতই খারাপ লাগে তো আমি কি করতে পারি সোনা ছেলে আমার? ফুলমতি, তোর কি মনে হয় যে মানুষ আবার 25 বছরের ভালোবাসাকে অস্বীকার করলো, তার সামনে তোর মতো চাকরানির কি মূল্য? চাকরানি হবি তুই? এই ব্যাস, তোর অনেক হয়েছে, তুই বেরো এখান থেকে। রাজীব! এক্ষুনি বেরো, চল বেরো এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাবি এখান থেকে তুই। রাজীব, রাজীব! চল। বড় সাহেবকে বলবো আমি। এই যে শোন, তোর যাকে যা বলার বলে দে, আমি আমার বাবাকেও ভয় পাই না। রাজীব, এই তুমি কি করছো? ওকে মেরো না। লজ্জা করে না তোমাদের মা ছেলের? বাড়ির বাইরে বেরিয়ে বাড়িকে অসম্মান করতে? তোমাদের বুঝিয়েছিলাম নিজের সম্মান নিয়ে থাকো, কিন্তু সম্মান কি করে রাখতে হয় সেটা তোমরা শিখলে না। হ্যাঁ, এক্ষুনি তোমরা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি বলছো? আমরা দুজন কোথায় যাব? এটা আমার বাড়ি, আমার যা ইচ্ছে তাই করব। আমি যাকে চাইবো এই বাড়িতে রাখবো, আর যাকে চাইবো বাড়ি থেকে তাড়িয়ে দেবো। এরকম করো না তুমি। এতদিনের সম্পর্ক আমাদের, আমি আর রাজীব কোথায় যাব? ক্ষমা করে দাও। ছাড়ুন না এসব। ক্ষমা যখন ও চেয়েই নিচ্ছে, আপনি ওকে ক্ষমা করে দিন আমার জন্য। ঠিক আছে, আজকের পর থেকে ফুলমতি যা বলবে সব সময় তোমরা সেটাই করবে। আমি যদি তোমাদের সম্পর্কে কোনো অভিযোগ পাই, সেই মুহূর্তে আমি তোমাদের তাড়িয়ে দেবো, বুঝেছো? শোনো, এবার কান্না বন্ধ করো। আসলে কি বলো তো, ঘরে অনেক কাজ পড়ে আছে। খাবার বানাতে হবে, সবকিছু পরিষ্কার করতে হবে। তাহলে এখানে চোখের জল ফেলে টাইম ওয়েস্ট করছো কেন? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, কাল সকাল থেকে আমাকে আমার সকালের চাটা আমার ঘরেতেই তুমি দিয়ে যাবে, ঠিক আছে? আর ওই যে তোমার ফেভারিট ডিনার সেটটা আছে না, ওইটাও নিয়ে এসো, ঠিক আছে? এখন আর টাইম ওয়েস্ট করো না, আর কান্না বন্ধ করো। চলো, ওঠো। আরে, আপনি উঠে গেছেন? গুড মর্নিং। গুড মর্নিং। তোমার চোখের জল চায়ে পড়ছে। কোনো ব্যাপার না সোনা, ওই চাটা আমি খেয়ে নেব। তুমি চাটা রাখো আর যাও। অপরাধী দু রকমের হয়। একরকম যারা চুপচাপ লুকিয়ে চুরিয়ে অপরাধ করে, আর আরেক রকম যারা কিছুরই কোনো তোয়াক্কা করে না আর নির্ভয়ে দিনের আলোয় অপরাধ করে।
জগদীশের ফুলমতির সঙ্গে এই অবৈধ সম্পর্ক কিন্তু শুরু হয়েছিল লুকিয়ে চুরিয়েই। এখন সেটা সবাই জেনে গেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এটাই যে জগদীশ এটা নিয়ে একটু লজ্জিতও ছিল না, এমনকি ওর মনে কোনো অনুশোচনাও ছিল না। একজন স্ত্রীর কাছে তার স্বামীর অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক অত্যন্ত দুঃখজনক হয়ে ওঠে। এই অবস্থায় সুমন খুবই অসহায় হয়ে পড়েছিল। কিন্তু অপরাধ মেনে নেওয়াটাও ঠিক নয়, কারণ একটা অপরাধ থেকেই আরেকটা অপরাধের জন্ম হয়। নিজের মার ওপর হওয়া এই অত্যাচার দেখতে দেখতে রাজীব প্রতিদিন তিল করে মরছিল। ওর ইচ্ছে থাকলেও ও মাকে কোনো সাহায্য করতে পারছিল না, আর এই কথাটাই ওকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। এখন এই পরিস্থিতিতে এদের সঙ্গে আগামী দিনে কি হতে চলেছে চলুন দেখি। বাবা, আমি আমার এক্সপোর্টের বিজনেসটা শুরু করতে চাই, আর বিজনেসটা শুরু হয়ে গেলেই আমি মাকে নিয়ে এখান থেকে চলে যাব। এটা আমার বিজনেস প্ল্যান, তুমি একবার দেখে নিও। আর আমার 20 লাখ টাকা চাই। তুই বিজনেস শুরু করতে চাইলে কর, আমার কাছ থেকে তুই একটা অচল পয়সাও পাবি না। কেন? কারণ আমি অনেক মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামিয়েছি, সেটা আমি তোকে দিয়ে নষ্ট করতে পারবো না। বড় সাহেব, এই চেকটা সাইন করে দিন না প্লিজ। ব্ল্যাঙ্ক চেকে সাইন? এখন আপনার সঙ্গেই যখন আছি, আমার পুরনো শাড়ি কি আমি থোড়াই পরতে পারি? নতুন শাড়ি কিনতে হবে তো, তাই না বড় সাহেব? যেমন মন চাইবে সেরম টাকা লিখে নিও, শপিং ভালো করে করো, সবকিছু ব্র্যান্ডেড নিও, যাও। থ্যাংক ইউ। বাবা, এটা কিরকম ব্যাপার হলো? তুমি এই 2 টাকার কাজের লোকের জন্য ব্ল্যাঙ্ক চেকে সাইন করে দিচ্ছ, আর নিজের ছেলেকে বিজনেস শুরু করার জন্য একটা টাকাও দিচ্ছ না। আমি তোমার ছেলে, এই বাড়ির উত্তরাধিকারী। এই প্রপার্টিতে, টাকায়, বাড়িতে শুধুমাত্র আমার অধিকার। এই নোংরা মেটার নয়, এতে লিগালি আমারই অধিকার। লিগ্যাল ইললিগ্যাল, এবার তুই নিজের বাবাকে আইন বোঝাবি? ঠিক আছে ফুলমতি, যখন তুমি নিজের জন্য শপিং করবে না, খুব ভালো দেখে তুমি বিয়ের লাল শাড়ি কিনে নিও। আমি আজই লয়ারের সাথে কথা বলে ডাইভোর্সের পেপার তৈরি করছি, যাতে এর মা আর এ বুঝতে পারে। বুঝলি? তুমি তৈরি থেকো। ছোট সাহেব, আপনি তো আমার কাজটা আরো সহজ করে দিলেন। এখন তো মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হবেই হবে, আর সেটাও কি যেন বলে, লিগালি। আর আপনি মহারানী, আমার মনে হচ্ছে তোমার এখন বাজারে যাওয়ার সময় হয়ে গেছে। তাহলে আপনি যান, টাইম ওয়েস্ট করবে না। এনার বাড়িতে আগে ফুলমতি কাজ করত, কিন্তু এনার অবস্থা দেখে মনে হচ্ছে যে এনার বাড়িতে ফুলমতি নয়, ফুলমতির বাড়িতে ইনি কাজ করেন। ভাই, ভেতর থেকে বোতলটা আন না। আরে ভাই, এত মদ তো খেয়ে ফেলেছিস, পুরো গ্লাস শেষ করে দিয়েছিস, তুই আর কত খাবি? ঠিক আছে ভাই, তুই যা না। আরে তুই টাকার চিন্তা করিস না। ঠিক আছে, যা। আগে চেক তো করে নে তোর কার্ডে টাকা আছে কিনা। এই, আমার নাম রাজীব, হ্যাঁ বুঝেছিস? কি বললি? তোর নাম রাজীব? হ্যাঁ, সেই তো যার বাবার চক্কর নিজের বাড়ির কাজের মেয়ের সাথে চলছে। এই, কি বললি রে? হ্যাঁ, আমি রাজীব ছিলাম, আছি, আর থাকবো। আমার ফ্যামিলির ব্যাপারে কোনো কিছু বলার অধিকার কারণ নেই। তোদের মতো বন্ধুর আমার কোনো প্রয়োজন নেই।
রাজীব, এসব তুই কি আরম্ভ করেছিস? আজ এই খেলা এখানেই শেষ করব। ব্যাস, অনেক হয়েছে। এই বাড়িটা শুধুমাত্র আমার আর আমার মায়ের, কোনো কাজের লোকের নয়। এই বাড়িতে শুধু আমার মায়ের অধিকার, বুঝেছ? এই রাজীব, বাবা ছেড়ে দেবো? ওকে ছেড়ে দে রাজীব। তুই নেশা করে এসেছিস এখন? হ্যাঁ, নেশা করেছি আমি, কিন্তু আমি সত্যিটা বলছি। কিন্তু তুমি তো সত্যিটা দেখতেই পাচ্ছ না, তাই না? কারণ তোমার মাথার মধ্যে ওর ভালোবাসার পোকাটা ঘুরছে। তুমি জানো, রাস্তায় যেতে আসতে যে কোনো লোক আমাকে আর আমার মাকে নিয়ে টিটকিরি করছে। সবজিওয়ালা, দুধওয়ালা, এমনকি আমার বন্ধুরা সবাই বলছে যে দেখ, এই তোর বাবা, যেটা কাজের লোকের জন্য তোর মাকে ছেড়ে দিয়েছে। সত্যি বলছি তো, তোমার চরিত্রটাই নোংরা। রাজীব, আমার মাকে ছাড়বি তুই? হ্যাঁ, রাজীব, কি করলি তুই বাবু? উনি তোর বাবা ছিলেন। এরম বাবা থাকার থেকে না থাকাটাই ভালো। মা, স্বামী স্ত্রীর সম্পর্ককে 7 জন্মের সম্পর্ক বলা হয়ে থাকে, কিন্তু আজকের এই কলিযুগে কেউ কেউ এই সম্পর্কগুলোর প্রতি সৎ হন না। এই অবস্থায় এটাই জরুরি যে সমাজের কথা না ভেবে সঠিক পদক্ষেপ নিয়ে এই সম্পর্কগুলো থেকে সরে আসা। কারণ অন্যায় সহ্য করলে অত্যাচারীদের মনে যে ঘৃণা তৈরি হয়, সেটা তাকে একসময় অন্ধ করে দেয়, যাতে সে ন্যায় বিচার কখনোই পেতে পারে না। পুলিশের কাছে যাওয়ার বদলে রাজীব নিজের হাতেই আইন তুলে নিল, আর যে কারণে ওকে জেলে যেতে হলো। সুমন জগদীশের সমস্ত সম্পত্তি পেল ঠিকই, কিন্তু ও কেবল নিজের স্বামীকেই নয়, বরং নিজের ছেলেকেও হারালো। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, সত্যের পথ হয়তো দুর্গম হতে পারে, কিন্তু সেটা কখনোই জেলের দরজায় গিয়ে শেষ হয় না। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করতে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।